ট্রেনে অর্ধেক হলেও বাসে দাঁড়িয়ে নিচ্ছে যাত্রী, সংক্রমণ বাড়লে এখনও বেপরোয়া মানুষ। নির্দেশনা মানলে লকডাউন প্রয়োজন হবে না বললেন মন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাত পোহালেই শীতলক্ষ্যা পারে ভোট। উৎসবের অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জ শহরের সাধারণ মানুষ। যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভুল করবেন না বলে জানালেন নগরীর ভোটাররা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন রাশেদ লিমন। নির্বাচন মানেই চায়ের কাপে ঝড়। যেহেতু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রাত পোহালেই ভোট, তাই নারায়ণগঞ্জ শহরের চায়ের পাড়ায় এসেছি, অর্থাৎ শহীদ মিনারের ঠিক পিছনে চাষারার মোড়ের কাছে। এই এলাকাটা পুরোটাই কিন্তু বেশ কিছু চায়ের দোকান, এবং সন্ধ্যাকালীন আড্ডাটা নারায়ণগঞ্জবাসী এখানে দিতেই বেশি পছন্দ করেন, এবং আজকে এসেও কিন্তু আমরা ঠিক তেমনটাই দেখছি। আমরা দেখছি এখানে বেশ কয়েকজন বোধহয় গল্প করছেন, যেহেতু আড্ডা দিচ্ছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, চায়ের কাপে ধোয়া উঠছে। সেই জায়গা থেকে একটু জানতে চাচ্ছি যে এই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশাটা কি? অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে জনবহুল অঞ্চল। আর আমরা সাধারণ জনগণ যেটা চাচ্ছে যে এখানে যেই আসুক অন্তত জনগণের কথা ভাববে। ফুটওভার ব্রিজটা সর্বপ্রথম দরকার। আমাদের চাষার কেন্দ্রীয় যে জায়গাটা, এখানে ফুটওভার কোনো ব্রিজ নেই, এখানে অলওয়েজ একটা জ্যাম সৃষ্টি হয়। আর এখানে আপনার জেব্রা ক্রসিং যেগুলো আছে এগুলো কার্যকর না। এই প্রজন্ম কথা হয় সন্ত্রাস, কথা হয় মাদক, এই বিষয়গুলোর উপর আসলে কতখানি জোর দেওয়া? আসলে তরুণদের পছন্দের উপর কিন্তু একটা নির্বাচিত যে বিষয়টা সেটা কিন্তু চলে আসে। তো আমরা যারা নারায়ণগঞ্জে ছোট থেকে বড় হওয়া নারায়ণগঞ্জের ছেলে, অনেক সমস্যায় জর্জরিত। যেহেতু নারায়ণগঞ্জ অনেক বড় একটা শহর না, ছোট্ট শহর, তারপরে কিন্তু অনেক সমস্যা থাকে, যানজট সমস্যা, মাদক সমস্যা। যদি বলে চাষার একটা আসলে ব্যস্ততম একটা শহর, সেখানে একটা ফুটওভার ব্রিজ দাবি। বিভিন্ন মানুষ আসে, সবাই তো এই মুহূর্তে বোধহয় নির্বাচন নিয়েই আলাপ করে বেশি। আপনার কাছে কি মনে হচ্ছে এই শহরের একজন নাগরিক হিসাবে প্রত্যাশাটা কেমন? কালকে আশা করি আমরা ভালো প্রার্থী যে হোক না কেন, আমগো থেকে মানে ভালো লাগছে, আমগো যারে ভালো লাগে তারই আমরা কালকে পছন্দ করে নিয়ে নেব। এখন সাধারণ মানুষ, সাধারণ ভোটার একটাই প্রত্যাশা, কালকেও সেই উৎসব বিরাজ করবে, এবং উৎসবের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তৃতীয়বারের মতো একজন মেয়র পাবে, সেই প্রত্যাশায় রয়েছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের চাষারা থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। এদিকে নির্বাচনের আগের দিন দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গেও। তবে 19 ঘন্টায় 3 বার সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে প্রচারণা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে। ভোটের আগের দিন নিজ নিজ বাসায় ব্যস্ত সময় পার করলেন প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার। সেলিনা হায়াৎ আইভী সারাদিনই নগরীর দেওভোগ এলাকায় নিজ বাসাতেই অবস্থান করেছেন। বাসার সামনেই দিনভর দেখা গেছে নেতাকর্মীদের ভিড়। নির্বাচনী এজেন্ট এবং ভোটারদের কেন্দ্রে আনার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন নেতাকর্মীদের সঙ্গে। তবে প্রচারে না থাকলেও বিভিন্ন অভিযোগ নিয়ে সরব দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে। 19 ঘন্টার মধ্যে 3 বার সংবাদ সম্মেলন করেন তিনি। সকালে নগরীর মাজদাইর এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে আবারও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা তুলে ধরেন তৈমুর। প্রত্যেকটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই, এবং সকল ভোটাররা ভোট দিতে যাবেন নির্বিঘ্নে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে, এই জন্য তাদেরকে আবেদন জানাই। এদিকে আগের সংবাদ সম্মেলনের 8 ঘন্টা না পেরোতেই তৈমুর বিকেলে আবারও একগুচ্ছ অভিযোগ নিয়ে কথা বলেন গণমাধ্যমে। তার দাবি, লেভেল প্লেইং ফিল্ড নেই নারায়ণগঞ্জে। তারাই নির্বাচনকে কলুষিত করছে এবং সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছে, এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যা কিছু আছে সেটা এখানে নাই। সরকার যতই আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করতেছে, পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, আমরা ইনশাল্লাহ ততই শক্তিশালী হচ্ছি এবং আমরা মাঠে থাকবো। বাধা দিলে বাঁধবে লড়াই। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এ সময় বুথে সিসি ক্যামেরা বসানোর কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন রিটার্নিং অফিসার। কেন্দ্রে যদি সিসি ক্যামেরা কাজ করে তাহলে তো আর কেন্দ্রের ভিতরের বুথের গোপনীয়তা রক্ষা হলো না ভোটের। কাজেই কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ। ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ভোট দিতে আসবেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন।
উৎসবমুখর পরিস্থিতিতে স্বচ্ছন্দে ফিরে যাবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে জেলা পুলিশ। দেবাশিস রায়, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করলেও বাসে দাঁড় করে নেওয়া হচ্ছে যাত্রী। করোনা সংক্রমণ বাড়লেও এখনও বেপরোয়া সাধারণ মানুষ। সরকারের ১১ দফা নির্দেশনা কার্যকরের তৃতীয় দিনেও বেশিরভাগ জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, নির্দেশনা মানলে লকডাউনের প্রয়োজন হবে না। এদিকে দেশের সবশেষ একদিনে আরও ৩,৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৭ জন। কোভিড নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ অনুযায়ী বাসের সব আসনে যাত্রী বহন করা গেলেও কোনোভাবেই দাঁড়িয়ে কাউকে নেওয়া যাবে না। কিন্তু শনিবার সরকারি ছুটির দিনে যাত্রীর চাপ কম থাকার পরও মানা হয়নি সে নির্দেশনা। সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহারে অনীহা অনেকের। বাসায় খেলছিল না ভাই, এইরকমই আমি সারাদিন চালাইছি, এই পর্যন্ত সকাল থেকে বন্ধ। নগরীর ব্যস্ততম জায়গাগুলোতেও পুরোপুরি উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রাজধানীর কাউরান বাজারের মতো জনবহুল এলাকায়ও বেশিরভাগ মানুষকে দেখা যায় মাস্ক ছাড়া। মাস্ক আমার পকেটেও আছে, আসলে ওইভাবে মনে ছিল না, যার জন্য পরা হয় নাই। মাস্ক আছে ভাই, বাজারে রাইখে আসছি, ভিতরে অফিসে রাইখে আসছি। মাস্ক ছিল আর কি, মানে পরা হয় না, একটু ফেলে রাখছে, কিছুক্ষণ পর আবার পরবো ভাই। নির্দেশনা মানাতে নগরীতে প্রশাসনের তৎপরতা সীমাবদ্ধ ছিল কেবল ২-১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে। মাস্ক ছাড়া বের হওয়ায় বিপণী বিতান সহ বিভিন্ন স্থানে অনেককে পড়তে হয় জরিমানার মুখে। তবে ট্রেনের চিত্র কিছুটা ভিন্ন। শনিবার থেকে শুরু হয় অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন। যদিও প্ল্যাটফর্ম ও স্টেশনে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককেই। নো মাস্ক নো সার্ভিস, আমরা এটাকে কার্যকর করেছি। আমাদের প্রচেষ্টা আমরা করে যাচ্ছি, বাকিটা মানুষ যদি সচেতন হয় হয়তো আমরা শতভাগ পারবো আর কি। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১১ দফা নির্দেশনা মানলে যেতে হবে না লকডাউনে। গাইডলাইনগুলো পালন করলে আমি মনে করি না যে লকডাউনের প্রয়োজন হবে। তো এখন আমরা দেখতে হবে যে এই যে আমরা বিধিগুলো দিয়েছি ১১ দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা। ঊর্ধ্বগতি সংক্রমণে লাগাম টানতে বিধিনিষেধ মানার বিকল্প নেই মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর ২ প্রান্তের রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই প্রকল্পের অন্যতম বড় সেতু আরিয়াল খাঁর কাজ প্রায় শেষ পর্যায়ে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আরিয়াল খাঁ রেল সেতু, সেতুটিতে ১০১.৫০ মিটার দীর্ঘ ৬টি স্টিল ট্রাস স্প্যান স্থাপন হয়েছে। অনেকটা পদ্মা সেতুর মতেই, তবে এটি একতলা। ৬০৯ মিটার দীর্ঘ আরিয়াল খাঁ রেল সেতুর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। ৬টি স্প্যানের ডেক স্ল্যাবের কাজও শেষ। ডেক স্ল্যাবের উভয় পাশে ৬০০ মিটার ভার্টিক্যাল ওয়াল তথা প্যারাপেটের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ৫টি খুঁটি ও 2টি অ্যাবাটমেন্টের উপর এক্সপানশন জয়েন্টের কাজও শেষ। চলছে স্টিল স্প্যানের পেন্টিং ও ডেক স্ল্যাবের উপর ওয়ারিং কোড সহ খুঁটিনাটি কাজ। বৈচিত্র্য হচ্ছে আমাদের পুরো সেকশনে যতগুলো ব্রিজ আছে তার মধ্যে আমাদের এটা লেন্থে সব থেকে বড় কোনো নৌযান যায় সেটা যাতে কোনো প্রবলেম না হয়, সবকিছু কনসিডার করে এই ব্রিজটা ডিজাইন করা হয়। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার এই প্রকল্পে ৫৮টি রেল সেতু এবং ২৭৩টি কালভার্ট ও আন্ডারপাস রয়েছে। পাইল ক্যাপ কংক্রিট সহ করা হয়, তারপরে পরবর্তী পর্যায়ে আর কি পিয়ার এবং পিয়ার হেড অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো সম্পন্ন করে বর্তমানে বাস্তবে। আরিয়াল খাঁ রেল সেতুটির সার্বিক ভৌতিক অগ্রগতি ৯৮%। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গরু কিংবা মানুষ নয়, ঘানি টানছে ব্যাটারি চালিত অটোরিকশা। অবিশ্বাস্য হলেও সত্যি, স্থানীয়ভাবে নির্মিত এই অটোরিকশা মানুষ ছাড়াই অনবরত ঘোরাচ্ছে ঘানি। এতে সরিষা থেকে তেল তৈরিতে কমেছে ঝক্কির পাশাপাশি ব্যয়ও, বেড়েছে উৎপাদন আর মুনাফা। আর এর উদ্ভাবক অটোরিকশা মেকানিক্স এনামুল হক। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে রিপোর্ট। কুড়িগ্রাম পৌরসভা লাগোয়া সদর উপজেলার বেলগাছি ইউনিয়নের ভেতর দিয়ে গেছে রংপুর মহাসড়ক। এই মহাসড়ক লাগোয়া ত্রিমোহনী বাজারে মাহবুব আলমের মনোহারি মালের দোকান। তার সামনেই তেল মাড়াইয়ের ঘানি। ঘানি দিয়ে মাড়াই করা সরিষার তেল বিক্রির পেশা বংশ পরম্পরায় করে আসছেন তিনি।
কিন্তু ঘানি টানার গরু পালনের ঝক্কি ঝামেলা আর সীমিত পরিমাণ উৎপাদনের কারণে কোনো রকমে সংসার চালাতে হতো। এ অবস্থায় তার দোকান লাগোয়া অটোরিকশা মেকানিক্স ঘানি ঘোরানোর জন্য একটি অটোরিকশা তৈরি করে দেয় উৎপাদনের পাশাপাশি লাভও বেড়েছে। অটো দিয়ে তেল ভাঙাতে আমাদের তেলের প্রোডাকশনও বাড়ছে, এখন মোটামুটি আমরা কিছুটা লাভও বাড়ছে। পুরনো অটোরিকশার ফ্রেম, চাকা, ব্যাটারি, মোটর ইত্যাদি যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র 70,000 টাকায় ঘানি টানার অটোরিকশাটি বানান এই মেকানিক্স। ওনারা আমাকে বলে যে আমাদের এনারকম একটা গাড়ি বানিয়ে দেওয়া যাবে কি না যাবে, তখন আমি পুরান একটা গাড়ি কিনে নিয়ে আসি, ওদের এরকম গাড়ি বানিয়ে দেই। ঘানির উৎপাদিত তেলের স্বাদ, গন্ধ, ঝাঁজ সবই আগের মতোই বলে জানালেন ভোক্তারা। তেলের মান একই আছে, কোনো পরিবর্তন নাই, তেল খুব ভালো আছে, তেলের ঝাঁঝও আছে, তেলও ভালো। দেশে এই প্রযুক্তি ব্যবহারে ঘানি মালিকদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিসিক কর্মকর্তা। চেষ্টা করতেছি যে সাধারণ যারা তেল ঘানি আছে তাদেরকে আমরা উৎসাহিত করব, তারা যেন গরুর পরিবর্তে অটোরিকশা দিয়ে তারা যেন তেল ঘানি পরিচালিত করেন। এতে করে আমাদের দেখা যাবে উৎপাদন যেমন বাড়বে, ওই ব্যক্তি লাভবান হবে। অটোরিকশা দিয়ে ঘানি টেনে প্রতিদিন তেল উৎপাদন হচ্ছে 9 লিটার। এই তেল এবং খৈল বিক্রি করে প্রতিদিন অন্তত 1000 টাকা মুনাফা হচ্ছে বলে জানান ঘানির মালিক মাহবুব আলম। সময় সংবাদ, কুড়িগ্রাম। চলতি মৌসুমে সুনামগঞ্জে সেচ সংকটের কারণে বোরো হব ধান চাষ নিয়ে বিপাকে পড়েছেন 5টি গ্রামের শতাধিক কৃষক। প্রায় 1,500 একর জমিতে বোরো আবাদ করতে পারছেন না বলে অভিযোগ তাদের। দ্রুত জমিগুলো সেচের আওতায় আনার আশ্বাস দেন সেচ প্রকল্পের পরিচালক। আর সমস্যা সমাধানে হাওরের খাল খননের উদ্যোগের কথা জানায় বিএডিসি সেচ কর্তৃপক্ষ। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার খরচার হাওর, এখানে বোরো আবাদ করেন 5টি গ্রামের শতাধিক কৃষক, কিন্তু খালগুলো ভরাট হয়ে যাওয়ায় জমিতে পানি সেচ দিতে পারছেন না তারা। প্রতি বছরই বোরো মৌসুমে ধানের চারা রোপণের সময় সেচ সমস্যা তীব্র আকার ধারণ করে। লস হয়েছে, জমিনে ঘাস হয়েছে, এরপরে জমি বেশি শুকায় আছে, পানি লাগতে বেশি, ট্রাক্টরের দাম লাগতেছে বেশি, খরচ বেশি হইতেছে। পানি ছাড়তে দিয়ে রয়েছে, এই জন্য আমরা কত জমি পতিত হয়েছি। পানি দুটো টাইম মতো আইতো, তো আমরা টাইম মতো গৃহস্থিরা করতে পারতাম। এদিকে দ্রুত পতিত জমি সহ অন্যান্য জমিতে পানি সেচের ব্যবস্থার আশ্বাস দেন সেচ প্রকল্পের কর্মকর্তা। নির্বাচনের জন্য আমরা পানিটা বাইটে দিচ্ছি, আর যা 1 সপ্তাহ ধরে আমরা পানিটা দিচ্ছি, অনেক জমি হয়ে গেছে, কিছুটা জমি রয়ে গেছে। এই জমিগুলো আমি মনে হয় 2-3 দিনের ভিতরে দেওয়া মনে হয় শেষ করলাম। হাওরটিতে খাল খনন প্রকল্পের প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান সুনামগঞ্জ বিএডিসি সেচের সহকারী প্রকৌশলী। অচিরে প্রকল্পটি যদি আমরা পাস করে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে খরচার হাওরে প্রায় 20 থেকে 25 কিলোমিটার খাল খনন সাপেক্ষে আমরা ভূপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করব এবং এই অনাবাদী জমি সেচের আওতায় নিয়ে আসবো। প্রতি বছর খরচার হাওরে প্রায় 5,500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। রাঙামাটি রেড জোন ঘোষণার পর সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি বানাতে প্রশাসন আরও কঠোর হয়েছে, কিন্তু নির্দেশনা মেনে চলতে আগ্রহ নেই পর্যটকদের। ট্যুরিস্ট পুলিশ বিষয়টি তদারকি করার কথা থাকলেও তেমন কর্মতৎপরতাও চোখে পড়েনি তাদের। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেগ পেতে হচ্ছে স্বীকার করলেন পর্যটন কর্মকর্তাও। রাঙামাটি থেকে রাজীব দাস মুন্নার ছবি ও হেফাজত সবুজের তথ্য নিয়ে রিপোর্ট। ঝুলন্ত সেতু, সিম্বল অফ রাঙামাটি। আকর্ষণীয় সেতুটি দেখতে ছুটির দিনে দলে দলে ছুটে আসছেন পর্যটকরা। ঝুলন্ত সেতুতে ঘোরার পাশাপাশি কেউ কেউ হ্রদেও ভ্রমণ করছেন, কেউ বা স্মৃতির মানুষে রেখে দেওয়ার জন্য সেলফি তুলছেন। জেলা রেড জোন ঘোষণার পর প্রশাসন জরুরি সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রাত 8টায় শপিং মল এবং রাত 10টায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিষয়টি বিবেচনা করে পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা না করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেয়া হয়। মাস্ক ছাড়া পর্যটন কেন্দ্রগুলো প্রবেশের অনুমতি না থাকলেও বেশিরভাগ পর্যটক তা মানছেন না। মাস্ক আছে, মাস্ক ছিল, মাস্ক এই যে এখন মাত্র একটা সেলফি তোলার জন্য, সরি সেটার জন্য। স্বাস্থ্যবিধি মেনে ঘোরাঘুরি করলে ভালো হবে, এই সংক্রমণটা যাতে না ছড়ায়। তবে বোট ইজারাদারের দাবি, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করেই হ্রদ ভ্রমণের জন্য বোট ভাড়া দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশ অনুসারে এবং জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে আমরা স্বাস্থ্যবিধি মেনে
বোট সার্ভিস দিচ্ছি। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেগ পেতে হচ্ছে বলে স্বীকার করলেন পর্যটন ম্যানেজারও। আমরা যখন টিকিট বিক্রি করি তখন মাস্ক পরা অবস্থায় টিকিট বিক্রি করছি, কিন্তু ভিতরে গিয়ে ফটো তোলার জন্য অনেকে মাস্ক খুলে ফেলছেন। এই ক্ষেত্রে আমাদের একটু বেগ পেতে হচ্ছে মানুষজনকে সতর্ক করতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাঙামাটিতে করোনা শনাক্তের হার 10 ভাগ। গত 24 ঘন্টায় 43 জনের নমুনা পরীক্ষায় 3 জনের করোনা শনাক্ত হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। টেলিভিশনে কর্মরত চিত্রগ্রাহকদের চিত্র সাংবাদিক হিসেবে মর্যাদা দিতে সাবেক তথ্যমন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির হাসানুল হক ইনুর কাছে স্মারকলিপি জমা দিয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ। শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে হাসানুল হক ইনু রাজনৈতিক কার্যালয়ে টিসিএ নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেন। সম্প্রতি গণমাধ্যম কর্মী আইনের খসড়ায় টেলিভিশনে কর্মরত চিত্রগ্রাহকদের সাংবাদিক আখ্যায়িত না করে কলাকুশলী উল্লেখ করা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে টিসিএ। হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম কর্মী আইন পাশ হলে দেশের সাংবাদিকদের চাকরির সুরক্ষা হবে। এ সময় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে দক্ষিণ আফ্রিকায় কমতে শুরু করেছে ওমিক্রনের দাপট। সংক্রমণ এবং মৃত্যুর হার কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে জনমনে। শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রবাসীদের। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার চতুর্থ ঢেউয়ের লাগাম। সংক্রমণের হার কমার পাশাপাশি কমছে মৃতের সংখ্যাও। ফলে শিথিল হয়েছে বিধিনিষেধ আর প্রত্যাহার করা হয়েছে জনসমাগমের উপর দেয়া সরকারি নিষেধাজ্ঞা। তুলে দেওয়া হয়েছে রাত্রিকালীন কারফিউ। বিধিনিষেধ তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা বাণিজ্যে আবারও আগের মতো হবে বলে প্রত্যাশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমে যাওয়ায় আতঙ্ক কমে গেছে এবং আমরা সবাই স্বস্তিতে চলাফেরা করতে পারছি। সংক্রমণ আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। আশা করি খুব শীঘ্রই সংক্রমণ একেবারেই চলে যাবে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। স্পেশালি আমাদের ব্যবসা বাণিজ্যর গতি আমরা খুব শীঘ্রই ফিরে পাব। দক্ষিণ আফ্রিকায় 4 দফা সংক্রমণে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 35,52,000, মারা গেছেন 91,000-এর বেশি। করোনার টিকার আওতায় এসেছে মোট জনসংখ্যার 27 ভাগ। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। কাতারে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। 26 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে গত 10 দিনে আক্রান্ত হয়েছেন 36,000 মানুষ। শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছেন 4,000-এর বেশি। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে আবারও করোনার ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। গত 10 দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 36,000 মানুষ। এর মধ্যে শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছে 4,000-এর বেশি। সংক্রমণ বেড়ে যাওয়ায় এরই মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কাতার সরকার। মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানলে করা হচ্ছে জরিমানা। সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। কাতারের করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, তার জন্য নতুন করে কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। তো এই বিধিনিষেধগুলো সবাইকে মানে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে কাতার প্রবাসী যারা আছে তাদের প্রতি অনুরোধ, তারা যেন কাতারের আইন কানুন মেনে চলে, এমনকি মাস্ক ছাড়া যেন বাইরে না হয়। আর অনেক সবার এখন বর্তমানে মাস্কের জন্য 10,000-এর উপরে ফাইন মারতেছে। 26 লাখের বেশি জনসংখ্যার এই দেশটিতে এরই মধ্যে প্রায় 100% মানুষকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে। গণহারে চলছে বুস্টার ডোজ প্রয়োগ। তবে দেশটিতে সম্প্রতি করোনায় মারা যাওয়া 7 জন ব্যক্তির মধ্যে কেউই ভ্যাকসিন গ্রহণ করেনি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সময় সংবাদ, দোহা, কাতার। মালয়েশিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগের তারিখ ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী 28 জানুয়ারি থেকে প্ল্যান্টেশন খাতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে বলে নিশ্চিত করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। এছাড়া অন্যান্য খাতে আবেদন করা যাবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে। মালয়েশিয়া থেকে বিস্তারিত মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় কৃষি উৎপাদন, খনন কাজ, নির্মাণ ও গৃহকর্মী খাতে শ্রমিক ঘাটতি কমাতে গেল বছরের সেপ্টেম্বরে 32,000 বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করেন। আগামী 28 জানুয়ারি থেকে প্লান্টেশন খাতে ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করা যাবে বলে জানানো হয়। আর অন্যান্য খাতে আবেদন শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে। মালয়েশিয়া সরকারের ঘোষণায় সন্তুষ্ট
সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য যে তারিখ ঘোষণা করেছে তা বাংলাদেশি অপেক্ষমান কর্মীদের জন্য একটি বড় সুখবর। মালয়েশিয়ার ভালো বিভিন্ন কোম্পানি দেখে যেন ওরা আসেন, কোনো দালালের খপ্পরে পড়ে যেন নিজেদের সর্বোচ্চ হারিয়ে সর্বশান্ত যেন না হন। এদিকে যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান সেসব নিয়োগকর্তা তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি প্রতারণা এড়াতে তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন না করার নির্দেশ দিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। তবে বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে। প্রবেশের পর তাদেরকে বাধ্যতামূলক 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। মাহমুদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিদেশের মাটিতে জয় পাওয়া সম্ভব, এই বিশ্বাস দলের মধ্যে থাকলে যে কোনো বড় দলকে হারাতে পারবে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে সেই আত্মবিশ্বাস তৈরি হয়েছে ক্রিকেটারদের। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এক টেস্ট জিতে অতি আত্মবিশ্বাসী না হয়ে দলগত পারফরমেন্স ধারাবাহিকতা রাখতে চান তিনি। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের আক্ষেপ আছে মুমিনুলের। মুমিনুলদের ভিন্ন রকম প্রত্যাবর্তন, যা হয়নি গেল 22 বছরেও তা করে দেখিয়েছেন ইবাদত লিটনরা। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছেন টাইগাররা। কঠিন সময়ে ঐতিহাসিক টেস্ট জয়, সাদা পোশাকেও আগমনী বার্তা দিচ্ছেন মুমিনুল বাহিনী। তবে নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া এই জয় প্রত্যাশাও বাড়াচ্ছে দলটার উপর। অধিনায়কের মতে বড় দলকে হারানোর আত্মবিশ্বাস থাকতে হবে সবার মাঝে, তবেই জয় পাওয়া সম্ভব যে কোনো দলের বিপক্ষে। খালি আপনার উইকেট অথবা ওই কস্টটা দিলে হবে না। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিদেশে খেলতে গেলে আপনার বিশেষ করে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। মাইন্ডসেটটা এমন যদি আগে থেকে চিন্তা করেন আমি নিউজিল্যান্ডে যাব কি না কি হবে, আল্লাহর মধ্যে ছেড়ে দেবো, এইভাবে হলে হবে না। আপনার ওইখানে হয়তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অপটিমিস্টিক থাকাটা। মাউন্ট মঙ্গানুইয়ে 8 উইকেটের জয়ের পর ক্রাইস্ট চার্চে ইনিংস ব্যবধানে হার, তা নিয়ে আক্ষেপ আছে মুমিনুলের। দলকে বার্তা দিলেন অতি আত্মবিশ্বাসী না হয়ে মাটিতে পা রাখতে। সামনে লাল বলে আছে কঠিন সিরিজ, সেখানেও জয়ের ধারা রাখতে চান দলগত পারফরমেন্সে। একটা টেস্ট ম্যাচ গেছে হয়তো জুনিয়র অনেক সবাই পারফর্ম করেছে, এক টেস্ট ম্যাচে আপনি সব কিছু বিচার করাটা ডিফিকাল্ট। দিন শেষে আপনার টিম হয়ে না খেলতে পারেন না, টিম হয়ে না খেলতে পারেন তখন টিমে রেজাল্ট করাটা ডিফিকাল্ট। কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও বিপিএলে নিজ দলে যোগ দিবেন ক্রিকেটাররা। এরপর আবারও বাড়বে আন্তর্জাতিক ব্যস্ততা। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এবছর লাল বলে খেলতে হবে ভারত, শ্রীলঙ্কার বিপক্ষেও। তাই সাদা পোশাকের ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ তার। সবচেয়ে বেশি চিন্তিত নেক্সট সিরিজগুলো নিয়ে, হয়তো আরও অনেক বেশি জায়গা অনেক ইমপ্রুভ করতে হবে। খালি একটা টেস্ট ম্যাচ আমি জিতলাম ওটা নিয়ে খুশি থাকলাম অথবা আমি পুরোটা গেলাম তা না, আমাদের পা নিজে মারতেই থাকবে অবশ্যই। নিউজিল্যান্ড থেকে আগেই দেশে ফিরেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এদিন দলের বাকি সদস্যরা দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে সব ক্রিকেটাররা ফিরেছেন পরিবারের সাথে, বিদেশি কোচরা গেছেন নিজ দেশে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আরও এক বোমা ফাটালেন বিরাট কোহলি। টি-20 ও ওয়ানডের পর এবার ভারতের টেস্ট দলের অধিনায়কত্বেও থাকছেন না তিনি। দায়িত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরদিন এক টুইট বার্তায় এমন খবর জানান তিনি। এর মধ্য দিয়ে অবসান হলো অধিনায়ক হিসেবে কোহলির ভারত অধ্যায়। তার সময়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাসহ দীর্ঘদিন র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। ভারতীয় ক্রিকেটে গেল কমাস ধরে চলা অধিনায়কত্ব নিয়ে মুখরোচক খবরের অবসান হতে যাচ্ছে। কোহলি নাকি রোহিত, অধিনায়ক হিসেবে কে সবচেয়ে বেশি ভালো, কাকে রাখা উচিত অনুচিত, এ নিয়ে ভক্ত সমর্থকরা আড্ডায় হতেন দুভাগে বিভক্ত। এসব আলোচনা সমালোচনার অবসান করে দিলেন কোহলি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় জানিয়ে দিলেন ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকেই সরে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের একদিন পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।
হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন আগেই, এরপর এই দক্ষিণ আফ্রিকা সিরিজেই ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে। এবার হয়তো সেই ক্ষোভ থেকেই টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোহলি লিখেছেন, 7 বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা, আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে করেছি, কখনো কিছুই বাকি রাখিনি। এ সব কিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই। 2014-তে মহেন্দ্র সিং ধোনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কোহলিকে দায়িত্ব দেয় বোর্ড। তার সময়কালে 68 টেস্টের 40টিতে জয় পায় ভারত, যা তাকে ভারতের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়কের মসনদে বসিয়েছে। শুধু তাই নয়, তার সময়কালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতা, দীর্ঘদিন টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর অবস্থান করা, সবই পেয়েছিল টিম ইন্ডিয়া। টুইট বার্তায় কোহলি সেসব দিনের কথা মনে করিয়ে দেন আরও একবার। এখানে অনেক উত্থান পতন ছিল, কিন্তু কখনোই এখানে চেষ্টা বা বিশ্বাসের কমতি ছিল না। আমি সবসময় যা কিছুই করেছি নিজের 120% দিয়ে চেষ্টা করেছি। তবে এখন আমার মনে হয়েছে সেটা আমি পারছি না। দলের প্রতি আমি এমন অসৎ হতে পারি না। বিসিসিআইকে ধন্যবাদ দিতেও ভোলেননি কোহলি, সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপর টুইটারে কোহলিকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইও। যদিও কোহলির পর ভারতের টেস্ট অধিনায়ক কে হচ্ছেন তা এখনও জানায়নি বিসিসিআই। মেহেদী নাইম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রেনে অর্ধেক হলেও বাসে দাঁড়িয়ে নিচ্ছে যাত্রী। সংক্রমণ বাড়লেও এখনও বেপরোয়া মানুষ। নির্দেশনা মানার লকডাউন প্রয়োজন হবে না বললেন মন্ত্রী। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।